নিতাই, তুমি একটু ডান দিকের জমিগুলোর দিকে তাকিয়ে দেখো। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে বোনা সব কচি ধান আজকে কেমন জলের নিচে তলিয়ে গেছে। গোপালদা, সকাল থেকে পুরো মাঠ ঘুরে আমিও তো এই একই সর্বনাশের চিত্র দেখছি। পুরো গ্রামের সব কৃষকের কপালই আজকে চিন্তার ভাঁজ পড়েছে। এই ধানের উপর ভিত্তি করেই তো আমাদের পুরো বছরের সংসারের ডাল ভাতের সংস্থান তৈরি হওয়ার কথা ছিল নিতাই। এখন কি যে হবে বুঝতে পারছি না। তুমি এত বেশি ভেঙে পড়ো না গোপালদা। এই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি তো তুমি শুধু একলা হওনি, আমাদের পুরো গ্রামের মানুষ এই কষ্টের ভাগিদার। হ্যাঁ ভাই, তবে ঘরে তো আমাদের চালের মজুদও খুব বেশি বেশি দিনের নেই। এই অবস্থায় হাত গুটিয়ে বসে থাকলে তো আর পেট চলবে না। চলো আমরা দুজনে মিলে ওদিকের বড় খালের মুখের দিকে একটু এগিয়ে দেখি, ওখান থেকে কোনোভাবে জমিতে জমে থাকা জল নামানোর রাস্তা করা যায় কিনা। ঠিক বলেছ, কাদা একটু বেশি হলেও কষ্ট করে আমাদের ওই বাঁধের কোণটা পরীক্ষা করে দেখতেই হবে। কোথাও না কোথাও তো একটা উপায় মিলবে। তুমি সাবধানে আল ধরে পা ফেলে চলো গোপালদা। চারপাশটা বড্ড পিচ্ছিল হয়ে গেছে, যে কোনো সময় পা হড়কে জলের মধ্যে পড়ে যাওয়ার ভয় আছে। আমার এই পায়ের নিচে মাটির জোর এখনো আছে নিতাই। আমরা দুজনে একসাথে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিও ঠিকঠাক সামলে নিতে পারবো। ওগো, আমি দুপুরের ঘর, কাঠের বাক্স আর চালের তলাটা খুব ভালো করে হাত দিয়ে খুঁজে পেতে দেখে এলাম। আমাদের কিন্তু আর বেশি চাল নেই। সাবিত্রী, মাঠের যে অবস্থা দেখলাম গো, তাতে এই মরশুমে নতুন ধান ঘরে তোলা বড্ড কঠিন হবে। আমাদের এখন থেকেই খুব মেপে খরচ করতে হবে। কাপড়ের হাটে যাওয়ার জন্য তুমি যে সামান্য কিছু টাকা আলাদা করে জমিয়ে রেখেছিলে, আপাতত সেই বাড়তি খরচটা পুরোপুরি বন্ধ রাখলে কেমন হয়? তুমি একদম বুদ্ধিমতীর মতো কথা বলেছ সাবিত্রী। এই কষ্টের দিনে নতুন জামা কাপড় না হলেও চলবে, কিন্তু ঘরের সবার দুবেলার অন্নের জোগাড় তো রাখতেই হবে। ঘরের এই টানাপোড়েন দেখে তুমি নিজের মনের ভেতরের ধৈর্যটা কোনোভাবেই হারিও না। শুনছো, সুদিন যেমন গেছে, এই দুর্দিনও আমরা ঠিক পার করব। তোমার এই মুখের সাহসের কথাগুলো শুনলে আমার মনের ভেতরের সব ক্লান্তি আর বাইরের মাঠের দুশ্চিন্তা এক নিমেষে উধাও হয়ে যায় সাবিত্রী। আমি তো সব সময় তোমার পাশে ছায়ার মতো আছি। আজ রাত থেকে আমি রান্নার চালের পরিমাপটা একটু কমিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। নিজের সুখ বিসর্জন দিয়ে তুমি যেভাবে এই ছোট সংসারটাকে আগলে রাখো, তার কোনো বিকল্প এই পুরো দুনিয়ায় কোথাও খুঁজে মেলা ভার। এখনো সব মিছে প্রশংসা বন্ধ করো তো। আকাশটা আবার কেমন মেঘলা হয়ে আসছে। তুমি বরং বারান্দার কোণে রাখা শুকনো লাকড়িগুলো ঘরের ভেতর তুলে রাখো। হ্যাঁ রে সই, তুমি ওদিকের রাস্তা দিয়ে ধীর পায়ে কোথায় চলছিলে? অনেক দিন পর আজ তোমার মুখখানা এত কাছ থেকে দেখতে পেলাম। সই, ঘরে মনটা বড্ড ছটফট করছিল রে, তাই ভাবলাম সকালের দিকে একটু বের হয়ে তোমার ওই উঠানের ওদিক থেকে ঘুরে আসি। তুমি খুব ভালো সময় আমার এই ঘরে এসেছো সই। এই দেখো, আমার পেছনের বাগানের মাচায় কত সুন্দর বড় বড় লাউ আর তাজা ডাঁটা শাক হয়েছে। এই দুর্যোগের দিনেও তোমার হাতের ছোঁয়ায় মাচার গাছগুলো কেমন সতেজ হয়ে ফলেছে রে সই। আমাদের তো মাঠের সব ফসলই জলের তলায় তলিয়ে গেল। মাঠের ফসল নষ্ট হলেও আমাদের মনের জোর তো আর নষ্ট হয়নি। আমি বটি দিয়ে কেটে তোমাকে তাজা লাউ আর শাক দিচ্ছি। না না সই, তোমার ঘরের ব্যবহারের জিনিস আমি এভাবে হাত পেতে নেব না। আমার খুব সংকোচ হচ্ছে। তুমি এগুলো নিজের রান্নার জন্যই রাখো। তুমি আমার সাথে এমন পরভাব দেখাচ্ছ কেন সই? আমরা প্রতিবেশী। বিপদের দিনে একে অপরের জিনিস ভাগ করে না নিলে এই মানুষ জন্মের কি সার্থকতা আছে? তোমার এই উদার মনের কথা শুনলে আমার বুকের ভেতরে সব কষ্ট হালকা হয়ে যায়। গ্রামের অন্য পরিবারগুলোও বিপদে আছে। গ্রামের মানুষ যদি সবাই একসাথে হাত মিলিয়ে এক মনে থাকে, তবে যে কোনো বড় সমস্যাই আমাদের এই পাড়ায় বেশি দিন স্থায়ী হতে পারবে না সই। তুমি একদম খাঁটি কথা বলেছ। আমি এই শাকের আটিটা নিজের আঁচলের কোণ দিয়ে ভালো করে জড়িয়ে নিই। মাটির উনুনে আজ এটা দিয়েই চমৎকার ব্যঞ্জন রান্না করব। গোপালদা, এই মেঘলা বিকেলের দিকে তুমি এই রাস্তায় কাদা দিয়ে একলা একলা কোথায় চলেছো? রতন, মাঠের ধান তো সব জলের নিচে তলিয়ে গেল রে, তাই ভাবলাম চারপাশটা একটু ঘুরে দেখি কোথাও কোনো ছোটখাটো কাজের খোঁজ মেলে কিনা। আমি তো সেই কাজের কথাই তোমাকে বলবার জন্য খুঁজছিলাম গোপালদা। হ্যাঁ, আমাদের ওদিকের পাড়ার বাঁশের ভাঙা সাঁকোটা তো এবারের বর্ষায় পুরো ভেঙে গেছে।
হ্যাঁ, ওটা তো গ্রামের মানুষের যাতায়াতের মস্ত বড় একটা মাধ্যম। তা সাঁকোটা নিয়ে তোমরা এখন নতুন কি ভাবছো রতন? গ্রামের কয়েকজন মিলে ঠিক করেছি আমরা নিজেদের হাত দিয়ে ভাঙা সাঁকোটা নতুন করে মেরামত করবার একটা ছোটখাটো উদ্যোগ নেব। এটা তো বড্ড ভালো কথা রতন, কিন্তু এই কাজের জন্য তোমরা কি সামান্য কিছু পারিশ্রমিক পাওয়ার ব্যবস্থা করতে পেরেছো? মাতব্বর মশাই বলেছেন সাঁকোটা ঠিক করতে পারলে আমাদের যাতায়াতের সুবিধার জন্য তহবিল থেকে কিছু টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে। যদিও এতে খুব বড় কোনো আয় আমাদের হবে না রতন, তবু এই চমৎকার সংকটের দিনে কোনো ছোট সুযোগকেও আমাদের অবহেলা করা একদম উচিত হবে না। তুমি যদি আমাদের সাথে এই কাজে যোগ দাও গোপালদা, তবে তোমার মতো অভিজ্ঞ মানুষের হাত পেয়ে সাঁকোটা বড্ড মজবুতভাবে তৈরি হতে পারবে। তুমি কোনো চিন্তা করো না রতন, আমি কালকে সকালের দিকেই নিজের হাতের দা আর কাটারি নিয়ে ওদিকের ভাঙা সাঁকোর পারে সময় মতো পৌঁছে যাব। বাবা গোপাল, মাঠের ফসলের এই চরম ক্ষতির কথা শুনে তুমি নিজের মনের ভেতর বড্ড বেশি দুশ্চিন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছ বলে মনে হচ্ছে। কাকা, এই ভরা মরশুমে চোখের সামনে সব ধান জলের নিচে পচে যাচ্ছে, দেখলে কোনো কৃষকের মন ঠিক থাকতে পারে বলুন তো? প্রকৃতির এই নিয়ম তো আজ নতুন নয় বাবা গোপাল। আমার এই 65 বছরের জীবনে আমি এমন বন্যা আর বর্ষা বহুবার দেখেছি। আপনি যখন আপনার জীবনের সেই পুরনো দিনের কষ্টের মুখোমুখি হতেন কাকা, তখন আপনারা কিভাবে ঘর সংসার সামাল দিতেন? তখন আমরা প্রকৃতির সাথে অহেতুক লড়াই করতে যেতাম না বাবা, বরং নিজেদের মনের জোর শক্ত রেখে ধৈর্য ধরে উপযুক্ত সময়ের অপেক্ষা করতাম। কিন্তু কাকা, ঘরে যখন চালের মজুদ ফুরিয়ে আসে, তখন কি শুধু মনের জোর দিয়ে এই খিদের জ্বালা মেটানো সম্ভব হয়? কষ্টের সময়ে মানসিক শক্তিটাই হলো মানুষের আসল মূল ধন বাবা। মন যদি একবার ভেঙে যায়, তবে শরীরও কাজের ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। আপনার এই অভিজ্ঞতার কথাগুলো শুনলে আমার বুকের ভেতরে জমে থাকা সব ভয় আর হতাশা কেমন যেন এক নিমেষে হালকা হয়ে যায় কাকা। কোনো না কোনো পথ ঠিকই বের করে দেবেন বাবা গোপাল। তুমি শুধু নিজের ভেতরের এই সততা আর কর্মক্ষমতা সব সময় অটুট রেখো। গোপালদা, সাঁকোর এই মাঝখানের খুঁটিটা তো জলের তোরে একদম গোড়া থেকে আলগা হয়ে একপাশে হেলে পড়েছে রে ভাই। শ্যামল, তুমি আর রতন মিলে ওদিকের জঙ্গল থেকে দুটো মস্ত বড় বাঁশ কেটে নিয়ে এসো, ওটা দিয়ে আমাদের এই গোড়াটা ভালো করে বাঁধতে হবে। গোপালদা, আমি দাঁড়িয়ে এক্ষুনি যাচ্ছি, কিন্তু এই জলের যে তীব্র স্রোত, তাতে খুঁটিটা মাটির গভীরে পোঁতা বড্ড কঠিন কাজ হবে। তোমরা দুজনে যদি ওপর থেকে বাঁশটা শক্ত করে ধরে রাখো রতন, তবে আমি নিজেই খালের ঠান্ডা জলে নেমে খুঁটিটা মাটিতে গেঁথে দেব। না না গোপালদা, এই তীব্র স্রোতের জলের মধ্যে তোমার একলা নামার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই মিলে একসাথে হাত লাগাবো। হ্যাঁ গোপালদা, শ্যামলদা একদম ঠিক কথা বলেছে। গ্রামের এই কাজের দায়িত্ব তো শুধু তোমার একার নয়, আমাদের সবার সমান ভাগ আছে। তোমাদের এই একতা আর মুখের সুন্দর কথাগুলো শুনলে আমার শরীরের ভেতরের কাজের শক্তি যেন এক ধাক্কায় দ্বিগুণ হয়ে যায় ভাই। কাজের মাঝখানে একটু হাসি আনন্দ না থাকলে কি আর এত বড় সাঁকো মেরামত করা যায় গোপালদা? চলো এবার দড়িটা শক্ত করে টানি। বৌদি, ঘরের ভেতরে কি গোপালদা আছে? আমি ওদিকের মাঠ থেকে আসবার সময় তোমাদের এই উঠানের দিকে একবার খোঁজ নিতে এলাম। ঠাকুরপো, ও তো সকালের দিকে সেই রতনের সাথে ভাঙা সাঁকো মেরামত করার কাজে ওদিকে নদীর পাড়ের দিকে গেছে গো। তাহলে খুব ভালো হয়েছে বৌদি, আমি আমার নিজের বাগান থেকে কিছু তাজা মিষ্টি কুমড়ো আর আটি বড় ডাঁটা শাক নিয়ে এলাম। না না ঠাকুরপো, এই কষ্টের দিনে তোমাদের নিজেদের ঘরের খাবারের জিনিস আমি এভাবে হাত পেতে নেব না। তুমি আমার সাথে এমন বড় ভাব দেখাচ্ছ কেন বৌদি? এইটা কোনো দয়া বা সাহায্য নয়, প্রতিবেশী দুঃখের দিনে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তোমার এই উদার মনের কথা শুনলে আমার মনটা খুব হালকা হয় গো। আমাদের ঘরেও চাল শেষ। গ্রামের এই চরম সংকটের দিনে আমরা যদি একে অপরের দিকে না তাকাই, তবে মানুষ জন্মের কি সার্থকতা আছে বলো তো? তুমি একদম খাঁটি কথা বলেছো ঠাকুরপো। আমি এই শাকের আটিটা আঁচলের কোণ দিয়ে ভালো করে জড়িয়ে নিই, আজ এটাই রাঁধবো। সংসারের অভাব অনটন আসতেই পারে বৌদি, কিন্তু আমাদের মনের ভেতরের এই পারস্পরিক নির্ভরশীলতার সুন্দর দিকটি সবসময় অটুট রাখা যায়।
হ্যাঁ ঠাকুরপো, তুমি এখন বারান্দার ছায়া একটু বসো, আমি ওদিক থেকে তোমার জন্য এক ঘটি ঠান্ডা জল নিয়ে আসি। বাবা শ্যামল, তুমি ওদিকে রাস্তা দিয়ে ধীর পায়ে কোথায় চলছো? একটু এই দিকে এসো বাবা, খালের জলের ব্যবস্থা একটু দেখে যাও। কাকা, আমি ওই সাঁকোর কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, তা আপনি এই রোদের মধ্যে একলা একলা এখানে কেন বসে আছেন? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি বাবা শ্যামল, আমাদের এই পুকুরের উপচে পড়া জলটা এখন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। আপনি একদম সত্যি কথাই বলছেন কাকা, মাঠের জমে থাকা জলটাও যদি এভাবে নেমে যায় তবে আমাদের কৃষকদের মস্ত বড় উপকার হবে। প্রকৃতি সব সময় মানুষের পরীক্ষা নেয় বাবা, কষ্ট দেওয়ার পর সেই প্রকৃতি আবার নতুনভাবে বেঁচে থাকার পথও খুব সুন্দর করে দেখায়। হ্যাঁ কাকা, জলটা পুরো নেমে গেলে আমরা আবার নতুন করে মাঠে বীজ বোনার কাজটাও বড্ড উৎসাহের সাথে শুরু করতে পারবো। ভবিষ্যৎ নিয়ে সব সময় এমন আশাবাদী কথা বলতে হয় বাবা শ্যামল, মানুষের মনের জোর থাকলে সব ক্ষতি একদিন পুষিয়ে নেওয়া যায়। আপনার মুখে এই অভিজ্ঞতার কথাগুলো শুনলে আমাদের মতো যুবকদের পথ চলার মনের ভেতরে সব ভয় এক নিমেষেই দূর হয়ে যায় কাকা। আমাদের এই গ্রামের মাটি বড্ড খাঁটি রে বাবা, একটু খাঁটি রোদ আর ভালো বাতাস পেলেই এই মাটি আবার সোনা ফলিয়ে দেবে। ঠিক বলেছেন কাকা, রাত তো অনেক হতে চললো, চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। চলুন এবার ধীরে পায়ে বাড়ির দিকে রওনা দিই। নিতাই, তুমি একটু ডান দিকের খালের মুখের দিকে তাকিয়ে দেখো, এই জল কমে আসতেই স্রোতের সাথে সাথে কেমন ঝাঁকে ঝাঁকে মাছ আসছে। গোপালদা, ওগুলো তো সব নদীর খাঁটিয়া তাজা বেলে মাছ ভাই, পানির স্রোতে ভেসে ভেসে কেমন ঝটপট করছে। আমি তো প্রথমে চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিলাম না নিতাই, এই খালের চরে এত মাছ একসাথে কোনো দিনও ভেসে আসেনি। ওপরওয়ালা আমাদের এই চরম বিপদের দিনে হাত তুলে আশীর্বাদ করলেন গোপালদা, এই মাছগুলো নষ্ট না করে আমাদের এখনই কাজে লাগানো দরকার। তুমি একদম বুদ্ধিমানের মতো কথা বলেছো নিতাই, আমরা যদি এই মাছগুলো ঝুড়িতে তুলে নিতে পারি তবে এক মস্ত বড় সংস্থান হবে। গোপালদা, ঘরের অভাবের দিনে রূপলি বেলে মাছগুলো আমাদের পুরো পরিবারকে মুখের আহার হিসেবে বড় ভরসা দেবে বড্ড। তুমি আর দেরি না করে ওদিকের কোণ থেকে রতনকে একটু ডেকে নিয়ে আসো নিতাই, এত মাছ আমরা দুজনে একা কুড়াতে পারবো না। আমি এখনই দৌড়ে গিয়ে রতনকে ডেকে আনছি গোপালদা, তুমি ততক্ষণ এই ঝুড়িটা দিয়ে খালের মুখের মাছগুলো একটু আটকে রাখো। সাবধানে যাও নিতাই, খালের পাড়টা বড্ড পিচ্ছিল হয়ে আছে, মাছের লোভে আবার তাড়াহুড়ো করে কাদের মধ্যে আছাড় খেও না। রতন, তুমি ওই ডান দিকের ছোট গর্তটার দিকে নজর দাও, ওখানে জল কম থাকায় অনেকগুলো বেলে মাছ একসাথে ছটফট করছে। গোপালদা, আমি নিজের দু হাত দিয়ে গর্তের সব মাছ একেবারে ছেঁচে এই বড় ঝুড়ির ভেতরে তুলে নিচ্ছি, একটাও ছাড়বো না। আমাদের তিনজনের ঝুড়ি তো প্রায় কানায় কানায় মাছ দিয়ে ভরে উঠলো গোপালদা, এত বেলে মাছ আমরা একসাথে কিভাবে পরিষ্কার করব? তোমরা কোনো চিন্তা করো না, এই মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত চমৎকার তাজা থাকবে। গোপালদা, ঘরের খিদের জ্বালা মেটানোর পর এই বাড়তি মাছগুলো যদি আমরা বাজারে নিয়ে যাই তবে কি কিছু টাকা রোজগার হবে না? তুমি তো খাঁটি কথা বলেছো রতন, এই মাছ বাজারে বিক্রি করতে পারলে আমাদের এই চরম সংকটের দিনে সংসারে মস্ত বড় এক জোর আসবে। ধানের জমিতে সব ক্ষতি এই রূপলি বেলে মাছগুলো দিয়ে ওপরওয়ালা আমাদের আজকে খুব সুন্দরভাবে পুষিয়ে দিতে চাইলেন ভাই। আমার তো আনন্দের ছোটে এই কাদার খাটুনির কথা একদম মনেই পড়ছে না নিতাইদা, চলো ওই ওপরের শুকনো জায়গায় ঝুড়িগুলো রাখি। হ্যাঁ, ঝুড়িগুলো অনেক ভারী হয়ে গেছে, তোমরা দুজনে দুই দিক থেকে শক্ত করে ধরো, কাদার উপর আবার হাত ফসকে যেন না যায়। সাবিত্রী, কড়াইয়ের সর্ষের তেলটা ভালো করে গরম হলে তুমি মাছগুলো একদম মুচমুচে করে ভাজার ব্যবস্থা করো দেখি। ওই দেখো ওগো, কড়াইয়ের গরমে তেলের ভেতর মাছগুলো ছাড়তে কেমন চমৎকার একটা সুগন্ধ পুরো উঠোনের চারদিকে ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর আজকে আমাদের এই ছোট রান্নাঘরে মাছ ভাজার সুবাস পাওয়া গেল সাবিত্রী, মনের সব কষ্ট এক নিমেষে দূর হয়ে গেল। ঘরের এই অভাবের দিনে খালের স্রোতে ভেসে আসা এই বেলে মাছগুলো আমাদের জন্য এত বড় এক আশীর্বাদ। তুমি ঠিকই বলেছ সাবিত্রী, আমরা
এই মাছের একটা বড় অংশ নিজেদের খাওয়ার জন্য রেখে বাকিটা রতনের সাথে বাজারে পাঠাবো। হ্যাঁ, বাজারে বিক্রি হলে কিছু চাল ডাল কেনার মতো নগদ টাকা আমাদের হাতে আসবে, তাতে সংসারের অনেকখানি স্বস্তি মিলবে। তুমি এক কাজ করো সাবিত্রী, প্রথম ঝাঁকের ভাজা মাছগুলো কড়াই থেকে নামিয়েই একটা মাটির পাত্রে সুন্দর করে আলাদা করে রাখো। আমি সেই ব্যবস্থাই করছি গো। এই গরম ভাজা মাছের বাটিটা তুমি নিয়ে ওদিকের বারান্দায় শান্ত হয়ে বসো, আমি আসছি। তুমিও সকাল থেকে অনেক খাটুনি করেছো সাবিত্রী। মাছ ভাজা শেষ করে নিজের হাত মুখ ধুয়ে চটপট ভাতের থালাটা সাজিয়ে নাও। সই, তুমি ওদিকের দাওয়ায় বসে বসে একলা একলা কি করছো? একটু এইদিকে এসো, তোমার জন্য একটা বিশেষ জিনিস এনেছি। আরে সাবিত্রী, সই, তুমি নিজের আঁচলের নিচে ওই মাটির পাত্রে কি এমন জিনিস এনেছো গো, বড্ড লুকিয়ে? এই দেখো সই, পাত্রের ঢাকনাটা সরাতেই কেমন তাজা আর গরম গরম বেলে মাছের সুগন্ধটা চারপাশটা ভরিয়ে দিল। বা সই, এত সুন্দর বড় বড় বেলে মাছ এই দুর্যোগের দিনে কোথায় পেলে? এটার সুবাস তো চমৎকার লাগছে। ও আর নিতাই ঠাকুরপো মিলে সকালের দিকে ওদিকের জল কমে আসার খালের চর থেকে মাছগুলো প্রচুর পরিমাণে কুড়িয়ে এনেছে। তোমাদের এই সৎ পরিবারের দিকে মুখ তুলে চেয়েছেন সই। বিপদের দিন এই মাছ তোমাদের সংসারে মস্ত বড় ভরসা দেবে। তুমি সকালের দিকে আমাকে তোমার মাছ আর তাজা লাউ আর শাক দিয়েছিলে, তাই এই মাছের প্রথম ভাগ তোমার জন্য। তুমি আমার সাথে এমন পরভাব দেখাচ্ছ কেন? প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো তো আমাদের কর্তব্য, এটার জন্য প্রতিদান কেন? এটা প্রতিদান নয় সই, এটা হলো আমাদের ভালোবাসার অংশ। আমি ভাবছি গ্রামের অন্য অভাবী পরিবারগুলোর মধ্যেও কিছু মাছ দেব। তোমার এই সুন্দর চিন্তার কোনো তুলনা হয় না সই। সবাই মিলে ভাগ করে খেলে এই কষ্টের দিনগুলো বড্ড সহজে পার হয়ে যাবে। বাবা গোপাল, তোমরা দুজনে এই রোদের মধ্যে পিঠে করে এত বড় বড় বাঁশের চাটাই নিয়ে ওদিকে রাস্তা দিয়ে কোথায় চলেছো? কাকা, খালের চর থেকে আমরা যে প্রচুর পরিমাণে বেলে মাছ পেয়েছি, সেগুলো তো বেশি দিন কাঁচা রাখলে নষ্ট হয়ে যাওয়ার মস্ত ভয় আছে। হ্যাঁ জ্যাঠা, আমরা গোপালদার সাথে পরামর্শ করে ঠিক করেছি এই মাছগুলো ভালো করে নুন মাখিয়ে রোদে শুকিয়ে শুটকি তৈরি করব। তোমরা বড্ড চমৎকার বুদ্ধি বের করেছো বাবা। আমার এই 65 বছরের অভিজ্ঞতায় দেখেছি মাছ শুকিয়ে রাখলে তা অনেক মাস ভালো থাকে। কাকা, কিন্তু আমাদের এই ছোট উঠানে তো এত মাছ একসাথে মেলবার মতো পর্যাপ্ত জায়গা নেই, তাই ভাবলাম এই চাতালে যদি কাজটা করি। জ্যাঠা, আমরা তো এই গ্রামের আর 5টা অভাবী পরিবারের মাছগুলো শোকানোর কাজে তিন্নি, তবে কি তাদেরও কিছুটা সংস্থান হবে না? তোমার মনের ভেতর এই পরোপকারী চিন্তা এসেছে দেখে আমার বড্ড আনন্দ হলো বাবা রতন। সবাই মিলে কাজ করলে একতার জোর বাড়ে। হ্যাঁ কাকা, এই কষ্টের দিনে গ্রামের সবাই যদি একসাথে কিছু শুটকি মাছ ঘরে মজুত করে রাখতে পারে, তবে আগামীতে খিদের ভয় থাকবে না। তোমরা চাটাইগুলো এই দক্ষিণ দিকের রোদের মুখে ভালো করে বিছিয়ে দাও বাবা। বাতাস আর কড়া রোদ পেলে মাছগুলো দুদিনেই তৈরি হয়ে যাবে। শ্যামল, তুমি ওদিকের কোণের বড় ঘাসগুলো কাটারি দিয়ে একটু ভালো করে ছেঁটে দাও, যাতে আমাদের ওই চাটাইগুলো সোজা করে পাতা যায়। গোপালদা, আমি এইদিকে সব জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, তাই তীব্র রোদের মধ্যে মাছ শুকানোর ওই উদ্যোগটা কিন্তু বড্ড ভালো হয়েছে। হ্যাঁ রে শ্যামল, আমাদের ধানের জমির যে মস্ত বড় ক্ষতি হয়ে গেল, এই বেলে মাছের ব্যবসাটা সফল হলে আমরা আবার নতুন করে দাঁড়াতে পারবো। তুমি একদম খাঁটি কথা বলেছো গোপালদা। এই উদ্যোগ যদি সফল হয় তবে আমাদের দেখা দেখি গ্রামের আরো অনেক দরিদ্র মানুষ উপকৃত হবে। আমি আসলে ভাবছিলাম শ্যামল, এই শুটকি মাছগুলো যদি ভালো করে তৈরি হয়, তবে শহরের বড় হাটে পাঠিয়ে আমরা ভালো দাম পেতে পারি। শহরের হাটে এই নদীর তাজা বেলে মাছের শুটকির বড্ড মস্ত চাহিদা থাকে গোপালদা। আমাদের এই কষ্ট কোনোদিন বৃথা যাবে না। কষ্টের পরেই তো সুখ আসে শ্যামল। ওপরওয়ালা আমাদের ধানের ফসল কেড়ে নিলেও এই খালের মাছ দিয়ে আবার নতুন পথ দেখাবেন। তোমার মতো পরিশ্রমী আর সৎ মানুষ এই গ্রামের প্রধান ভরসা গোপালদা। তোমার দেখানো পথ ধরে চললে আমাদের কোনো ভয় নেই। ওসব মিছে প্রশংসা রাখো তো শ্যামল, তুমি বরং ওদিকের কোণ থেকে বাঁশের খুঁটোগুলো এনে এই চাদরটা দিয়ে একটা চমৎকার ছাওয়া করো। রতন, তুমি ওদিকের খাল খোলা মাঠটার দিকে একবার তাকিয়ে দেখো। গ্রামের কত মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে মাছকে শোকানোর কাজে যোগ দিয়েছে।
হ্যাঁ নিতাইদা, যার ঘরে যা সামর্থ্য আছে, কেউ কুলা, কেউ ডালি, আবার কেউ বা নিজের ঘরের বাড়তি নুন নিয়ে হাসি মুখে এগিয়ে এসেছে। ঠাকুরপো, সকালের দিকে সাবিত্রী সই যখন আমাকে এই মাছের ভাগ দিতে এলো, তখনই আমি বুঝেছিলাম আমাদের পাড়ায় নতুন উদ্যম ফিরবে। বৌদি ঠিকই বলেছেন, এই চরম সংকটের দিনে ঘরের কোণে বসে শুধু চোখের জল না ফেলে সবাই মিলে একসাথে লড়াকু হওয়াটাই আসল কথা। গোপালদার এই একটা চমৎকার বুদ্ধির কারণে আজকে আমাদের পুরো গ্রামের অলস আর বিষণ্ণ পরিবেশটা কেমন একটা মানে এক নিমেষে আনন্দমুখর হয়ে উঠলো। সংসারে অভাব অনটন তো আসতেই পারে ঠাকুরপো, কিন্তু মানুষের মনের ভিতরের এই পারস্পরিক মিলটা থাকলে সব দুঃখ জয় করা যায়। হ্যাঁ বৌদি, এই রূপালী বেলে মাছগুলো আমাদের শুধু পেটের আহার দেয়নি, আমাদের ভেঙে যাওয়া মনের ভেতরে নতুন আশার আলো জ্বেলেছে। চলো নিতাইদা, ওদিকের চাটাইতে বাতাস লেগে মাছগুলো আবার উল্টে গেছে কিনা আমরা দুজনে গিয়ে একটু ভালো করে তদারকি করে আসি। কাকা, ধানের জমির যে মস্ত বড় ক্ষতি আমাদের হয়েছিল তা তো পুরোপুরি পুষিয়ে ওঠেনি, তবে এই বেলে মাছের শুটকি আমাদের মস্ত স্বস্তি দিল। কাকাবাবু, ও আর রতন মিলে গত হাটে যে শুটকি মাছগুলো বিক্রি করে এলো, তা দিয়ে আমাদের ঘরের পুরো মাসের চাল ডাল কেনা হয়ে গেছে। আমরা যদি এই চরম সংকটের দিনে গ্রামের সব মানুষকে একসাথে পাশে না পেতাম কাকা, তবে এই মস্ত বড় কাজ কোনো দিনই সফল হতো না। ওগো, গ্রামের মানুষগুলোর এই নিঃস্বার্থ ভালোবাসার সহযোগিতার কথা মনে পড়লে আমার চোখ দুটো কৃতজ্ঞতায় ভিজে আসে। সংসারে এই একতার জোরটাই হলো আসল মূলধন বাবা গোপাল। টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু এই আন্তরিকতা সব সময় থেকে যায়। আপনি একদম খাঁটি কথা বলেছেন কাকা। আমাদের এই ছোট গ্রামের মানুষের ভেতরের এই মিলের আদর্শ আমি নিজের জীবনে সারা জীবন ধরে রাখব।